আসসালামু আলাইকুম। ছবি দেখে বুঝতে পারছেন আজকে আপনাদের দেখাবো নজরুল প্রমিলা স্মৃতিবিজড়িত তেওতা জমিদার বাড়ি। মানিকগঞ্জের দর্শনীয় স্থানগুলোর মধ্যে তেওতা জমিদার বাড়ি ঐতিহ্য ও দৃষ্টিনন্দনিকতার দিক দিয়ে অনন্য। এর অবস্থান মানিকগঞ্জের শিবালয়ে উপজেলার তেওতা ইউনিয়নের তেওতা গ্রামে। বাসা থেকে আমরা সবাই রওনা দিই। সবাই খুব আনন্দ উল্লাসের সাথে বেরিয়ে পড়ি আমরা আমাদের তেওতা সাথে জমিদার বাড়ির উদ্দেশ্যে। দীর্ঘদিনের মনের একটি আকাঙ্ক্ষা ছিল তেওতা জমিদার বাড়ি দেখতে যাওয়ার। কাজী নজরুল ইসলামের একজন ভক্ত হিসেবে আমার মনের ভিতরে অনেকদিন যাবতই যাওয়ার ইচ্ছা আকাঙ্ক্ষা জাগছিল। ব্যস্ততার কারণে যেতে পারছিলাম না। তো শত ব্যস্ততার মাঝে আজকে পরিবারের সবাইকে নিয়ে রওনা দিলাম কাজী নজরুলের স্মৃতিবিজড়িত তেওতা জমিদার বাড়ি দেখার উদ্দেশ্যে। যাই হোক, ঠিকঠাক সব কাজকর্ম সেরে আমরা বেরিয়ে পড়লাম, গাড়িতে উঠছি। আমরা হয়তো ঘন্টাখানিক লাগবে জমিদার বাড়ি পর্যন্ত পৌঁছাইতে। আমাদের গাড়িটি ছেড়ে দিয়েছে অলরেডি। আমাদের সাথে ইয়ান খুব আনন্দ আছে। ঈশা একটু গাড়িতে সমস্যা হয়, ও গাড়িতে উঠলে বমি করে। যাই হোক, আজকে ও বেশ ভালোই আছে। ওকে আগে থেকেই বমির ট্যাবলেট খাওয়াই নেওয়া হয়েছে। আমাদের গাড়িটি অলরেডি রাস্তায় চলে এসেছে। এটি জয়রা রোডের এতিমখানার কাছাকাছি সুন্দর একটি রাস্তা। মানিকগঞ্জ পৌঁছে আমরা মেইন রোডে উঠে গেছি। আমাদের গাড়িটি এখন ঢাকা আরিচা হাইওয়ে রোডের উপরে। দুই পাশের প্রাকৃতিক দৃশ্য, মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা জমিদার বাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। আজকে বেশ কুয়াশা ছিল, যার জন্য এখনো কিছুটা কুয়াশা আছে, এবং আমাদের সামনে সূর্যের আলোতে ক্যামেরার ভিউগুলা তেমন একটা প্রকৃতি সুন্দর আসছে না, একটু অপরিষ্কার। তারপরেও মনে হয় খারাপ না। আমরা এগিয়ে যাচ্ছি খুব দ্রুততার সাথে। ড্রাইভারকে বললাম একটু আস্তে আস্তে যাবেন, কারণ রাস্তায় যে হারে গাড়ি দুর্ঘটনা ঘটে, রাস্তায় বের হলে বেশ ভয় লাগে। যাই হোক, আমাদের গাড়িটি আস্তে আস্তে জমিদার বাড়ির দিকে যাচ্ছে। এখন ঢাকা আরিচা রোডের আমরা প্রথমে আরিচা ঘাটের ওখান দিয়ে বাম দিকে শিবালয় থানা। শিবালয় থানা হচ্ছে এই রাস্তাটি বেশ সুন্দর, বেশ প্রাকৃতিক দৃশ্য, দুই পাশের গাছপালা, মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে। পাটুরিয়া একটি রাস্তা গেছে পাটুরিয়া পর্যন্ত, আরেকটি আরিচা ঘাট। আম, আমরা আরিচা ঘাটের দিকে যাব। আপনারা দেখতে থাকুন। প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। মাঝে মাঝে এই রাস্তাটি ভিডিওতে দেখি, অনেকে এই রাস্তা দিয়ে যাওয়ার সময় ভিডিও করে, মোটরসাইকেলে যাওয়ার সময় ভিডিও করে নেয়। আপনারা দেখতে পাচ্ছেন একটি মডেল মসজিদ রাস্তার পাশে, বেশ সুন্দর মডেল মসজিদ। বাংলাদেশের অনেক জায়গাতে এরকম মডেল মসজিদ তৈরি হয়েছে। আমরা আরিচার কাছাকাছি চলে আসছি। সূর্যের আলো বেশ সামনের দিক থেকে আসছিল। যতই সামনের দিকে যাচ্ছি, আমাদের জমিদার বাড়ি দেখার আগ্রহ, উদ্দীপনা আরো বেড়ে উঠছে, যে কখন আমরা
পৌঁছাতে পারবো আমাদের কাঙ্ক্ষিত সেই জমিদার বাড়িতে। দুই পাশে এখন শুধু প্রাকৃতিক মনোরম পরিবেশ। আমাদের গাড়িটি রাস্তার মাঝ দিয়ে ছুটে চলছে। আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন পদ্মা নদী। পদ্মা নদীর কাছাকাছি কাছ দিয়ে আমরা চলে যাচ্ছি জমিদার বাড়ির দিকে। এই নদীর জমিদার বাড়ির কাছেও এই নদী আছে। হ্যাঁ, আমরা শিবালয়ের দিকে চলে যাচ্ছি। আমাদের এখন হাইওয়ে রোড থেকে আমরা এখন সাব রোডে চলে আসছি। আমাদের এখন খুব সাবধানে আস্তে আস্তে গাড়িটি যাচ্ছে। রাস্তাটি বেশ সরু। সরু রাস্তার মাঝ দিয়ে আমরা অলরেডি চলে এসেছি জমিদার বাড়িতে। আমাদের কাঙ্ক্ষিত জমিদার বাড়ির এই মাঠে চলে আসলাম। গাড়ি থেকে নেমে আমরা আস্তে আস্তে যে প্যালেসের দিকে এগিয়ে যাচ্ছি। খুবই জরাজীর্ণ পরিস্থিতি। আসলে ইট ছুরকিগুলি আসলে খসে পড়েছে অযত্ন অবহেলায়। আসলে যত্নে থাকলে যদি এইগুলোর দরজা জানালাগুলি কেউ ভেঙে না নিয়ে যেত এবং সংস্কার বা সংরক্ষণ করা হতো, তাহলে হয়তো এই পরিস্থিতি হতো না। তো যদিও শত শত বছর হয়ে গেছে, 300 400 বছর হয়ে গেছে, তারপরও এই যে ইট পাথরের সুরকির যে ভবন, এগুলো টিকে আছে। হয়তো যত্নে থাকলে আরো টিকে থাকতো, এগুলোর পরিস্থিতি এরকম হতো না। যাই হোক, আমরা ভবনের ভিতরে চলে আসছি। দেখতে পাচ্ছেন আসলে জমিদার বাড়িগুলো দেখলে মনের ভিতরে একটা আলাদা অনুভূতি জাগে যে মানুষ কি করতে পারে। শত শত বছর আগে এভাবে ভবন তৈরি করা আসলে বর্তমান যুগে সম্ভব নয়। কতটা বিত্ত বৈভব থাকলে এরকম প্যালেস তৈরি করা সম্ভব ওই যুগে, তাই ভাবছি। জমিদাররা ছিল অনেক রুচিশীল। আসলে এরকম নকশা ডিজাইন তারা করে এই ভবনগুলো তৈরি করেছে। জানা যায় পঞ্চানন সেন নামে এক ব্যক্তি 7.38 একর জমি নিয়ে 17শো শতকে এই প্রাসাদগুলি নির্মাণ করেছিলেন। এই প্রাসাদের পূর্ব দিকে রয়েছে লাল দিঘি অন্দরমহল। এই প্রাসাদের দক্ষিণ পাশে রয়েছে একটি টালির তৈরি বিশালাকৃতির কাচারি ঘর। পাশেই আছে 75 ফুট উচ্চতার নবরত্ন মঠ। নবরত্ন মঠের পশ্চিম দিকে রয়েছে শান বাঁধানো পুকুরঘাট। জমিদারের উপাসনালয় হিসেবে লালদিঘি ময়দানের মাঝে রয়েছে একটি নাট মন্দির। ছোট বড় মিলিয়ে প্রাসাদটিতে মোট 55টি কক্ষ আছে। পঞ্চানন সেন প্রাসাদটি নির্মাণ করলেও পরবর্তীতে হেমশঙ্কর ও জয়শঙ্কর নামে দুই ব্যক্তি এখনো জমিদারি প্রতিষ্ঠা করেন। কিন্তু ভারত বিভক্তির পর তারা দেশ ত্যাগ করলে প্রাসাদটি পরিত্যক্ত হয়ে যায়। দীর্ঘদিন পর প্রাসাদটি দেখাশোনা ও দায়িত্ব বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় চলে যায়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পত্নী প্রমীলার পৈতৃক ভিটা এই প্রাসাদ সংলগ্ন হওয়ায় জমিদার বাড়িটি ঘিরে কবি ও পত্নীর বহু স্মৃতিচিহ্ন রয়েছে, যা আমি আজকে ঘুরে ঘুরে দেখব এবং আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করব। আমরা ভবনের পেছনে চলে আসছি এবং ভেতরে বিভিন্ন কক্ষগুলো আমরা দেখতেছিলাম। আসলে এখানে দেখার মতো শুধু ইট পাথর ছাড়া আর কিছু নাই। তবুও এই ভাঙাচোরা জরাজীর্ণ ভবনগুলো দেখতে খুব ভালো লাগে। ইতিহাস, ঐতিহ্য, এগুলো
উপলব্ধি করা যায় যে কি করেছিল এই শত শত বছর আগে জমিদাররা। নান্দনিক ডিজাইন, কারুকাজ, খচিত ভবনগুলো বিভিন্নভাবে ডিজাইন করা হয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা কত সূক্ষ্মভাবে এই নকশাগুলো করা হয়েছে। যদিও এর রং আর বা কিছুই নেই, কোনো কিছুই অবশিষ্ট নেই। দরজা জানালাগুলো ভেঙে চুরে গেছে, কেউ নিয়ে গেছে লুটপাট করে অনেক আগেই। তারপরেও এই নকশাগুলো এখনো টিকে আছে। আমরা সবাই ভেতরে বিভিন্ন ভবন, বারান্দা সবকিছু দেখতেছি এবং ভিডিও ধারণ করতেছি। আমি অতটা ভালো ভিডিও ধারণ করতে পারি না, যতটুকু এর মাঝে আমি করতে পারছি। আপনারা দেখুন, আমরা এখন সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠছি। খুবই ভাঙাচোরা জরাজীর্ণ সিঁড়ি, খুব ভয়ও লাগছে আসলে ধসে পড়ে কিনা। যাই হোক, ভাঙাচোরা সিঁড়ি বেয়ে আমরা খুব সাবধানে উপরের দিকে উঠেছি। আমার ছেলেটা খুব সাবধানে উঠালাম। ও খুব দুষ্ট প্রকৃতির। তারপরও ভয়ে ভয়ে ওকে হাত ধরে আমি উঠে নিয়ে আসলাম উপরে। উপরে আসলে করুণ অবস্থা, সব দরজা জানালাগুলো কেউ কবে কখন কে নিয়ে গেছে আসলে আমি বলতে পারবো না। আমরা দোতলা থেকে ভিডিও ধারণ করছি আর ভাবছি মানুষ তার ভোগ বিলাসের জন্য কত কিছু তৈরি করে, কিন্তু এই ক্ষণস্থায়ী জীবন ছেড়ে সবাইকে চলে যেতে হয় আর সবকিছু পড়ে থাকে জরাজীর্ণ ভাবে, সব শেষ হয়ে যায় একদিন। কত স্বপ্ন, কত আশা, কত ভালোবাসা, প্রেম দিয়ে হয়তো তারা এই ভবনগুলো তৈরি করেছিল, কিন্তু তারা তো নেই, তাদের কোনো বংশধরও আজ এখানে নেই। তাই ভাবতে খুব কষ্ট হয়। আমরা কত স্বপ্নই না দেখি কত কিছু করার জন্য, কিন্তু একদিন সব শেষ হয়ে যাবে, কিছুই আর অবশিষ্ট থাকে না। কালের বিপর্যয়ে একদিন সবকিছুই শেষ হয়ে যায়। আমরা তিনতলার ছাদে চলে আসছি। ছাদ কিছু কিছু জায়গাতে ফুটো হয়ে গেছে। খুবই ঝুঁকিপূর্ণ এই ভবন আসলে। তারপরেও আমার ভিডিও ধারণের আকাঙ্ক্ষার জোরে আমি খুব সাবধানে সামনের দিকে এগিয়ে চারপাশের ছাদের থেকে ভিডিওগুলো আমি ধারণ করলাম আপনাদের দেখানোর জন্য। কতটা সুন্দর ছিল যখন এই ভবনগুলো রঙে সজ্জিত ছিল এবং এরকম নতুন অবস্থায় ছিল, তখন দেখতে কেমন লাগছে আপনারা একবার ভাবুন। আমরা সিঁড়ি বেয়ে আবার নিচের দিকে চলে যাওয়ার জন্য এই পাশে চলে আসলাম। না, এখান দিয়ে নামা যাবে না, কারণ এখানে খুবই পরিত্যক্ত অবস্থা, তাই অন্য পাশ দিয়ে নামতে হবে। যাক, আমরা এই পাশে চলে আসলাম। এটা হচ্ছে আহ, উম, এটা হচ্ছে নবনত্র মঠ এবং পাশেই যে ভবনটি, এর ভেতরে মন্দির আছে। আপনারা দেখতে পাচ্ছেন মন্দির। এখানে এই যে জমিদারদের পূজার স্থান ছিল। আরো কিছু কাচারি ঘরটর হবে হয়তো, যা হোক। এবার এই পাশের ভবনটা বেশ হয়তো সংস্কার করা হয়েছে, এজন্য সুন্দর দেখাচ্ছে। এখানে সরকার হয়তো কিছু কাজ হয়েছে যাতে ভবনগুলো সংস্কার করা হয়েছে। আমার ছেলে খোলামেলা জায়গা পেয়ে বেশ দৌড়াদৌড়ি ছোটাছুটি করছে।
ওরা বেশ আনন্দ উচ্ছ্বাসের সাথে চারিদিক দেখছে কৌতূহলের মন নিয়ে। ওরা হয়তো এগুলা বুঝতে পারছে না যে এই জমিদার কি, জমিদারি প্রথা কি ছিল। ওরা শুধু আনন্দ উপভোগ করছে। আমরা চারিদিকটা ঘুরে ফিরে দেখছিলাম। এখন নবরত্ন মঠটি দেখতে পাচ্ছেন। এটি এখনো অতটা ভাঙাচোরা হয়নি, এটি এখনো দাঁড়িয়ে আছে ঠায়। পাশেই আছে লালদিঘি পুকুর। আমি একটু রাস্তার পাশ দিয়ে, পুকুরের পাশ দিয়ে যে রাস্তাটি চলে গেছে, এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম। কচুরিপানায় পুকুরটি ভরে গেছে। এটি সেই শান বাঁধানো ঘাট, যেখানে কাজী নজরুল ইসলাম বসে বিভিন্ন কবিতা আবৃত্তি করতেন, কবিতা লিখতেন। এখানে বসেই তিনি বিভিন্ন কবিতা লিখেছেন, গল্প উপন্যাস লিখেছেন হয়তো। এবং প্রমীলা নজরুলের স্মৃতিবিজড়িত এই পুকুরটি। কচুরিপানায় আসলে পুকুরটি সংস্কার হয় না, কচুরিপানায় ভরে গেছে। এবং আমরা শান বাঁধানো ঘাটে এসে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম, ভিডিও করলাম। যদিও চারিদিকটা অতটা পরিষ্কার পরিচ্ছন্ন না, তারপরেও বেশ ভালোই লাগছে। আসলে এটি খোলামেলা, কোনো রেস্ট্রিক্টেড নাই, সবাই এখানে নামে গোসল করে। যার জন্য এই জায়গাগুলো আসলে ওরকম এখনো মানুষের অবাধ চলাফেরা, যাতায়াত আছে। যা করা সবাই এখানে মুক্ত, এখানে কোনো বাধা নেই বা ঢোকার জন্য কোনো নিরাপত্তা নাই যে কেউ এখানে ঢুকতে পারবে না। সবাই আসতেছে, এখানে ছবি তুলতেছে, বা এখানকার আশেপাশের গ্রামের মানুষ। আমরা এখন চলে এসেছি নজরুল প্রমিলার যে স্মৃতিবিজড়িত এখানে একটি আহ, নজরুল মঞ্চ করা হয়েছে। মঞ্চের পাশে আমরা এসে ছবি তুললাম। এখানে পাশে একটি কড়ই গাছ আছে, কড়ই গাছটি ও বাঁধানো চারিদিক দিয়ে। এটিও বেশ পুরনো কড়ই গাছ, হয়তো ওই আমলেরই হবে। আমরা এই পাশে একটি জায়গাতে ঘুরে আসলাম। এখান থেকে বেশ খানিকটা হেঁটে আমরা একটু বাইরে, এই জায়গাগুলো বেশ সুন্দর, পুকুর আছে, পাশে মসজিদ আছে একটি। এখান থেকে ঘুরে আমরা পাশে নদী, নদীর পাশে আমরা চলে আসছি। বিকেল করে হয়ে গেছে, সূর্য পশ্চিম দিকে হেলে গেছে। আমরা নদীর পাড়টা একটু ঘোরাঘুরি করে বাড়ির দিকে রওনা দেব। আমরা নদীর পাড়ে একটি তেলের জাহাজ হবে, এই জাহাজে উঠে পড়েছি। জাহাজে উঠেও বেশ আনন্দ। এখানে বেশ প্রাকৃতিক মনোরম দৃশ্য। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর মাগরিবের আজান দিবে। আমরা ভিডিও টিডিও শেষ করে রওনা দিব। জাহাজে বেশ আনন্দ হয় আমাদের। ইয়ান এখানে খুব জাহাজ আগ্রহ সহকারে দেখছিল, ও এর আগে কখনো জাহাজ দেখেনি। আসলে এগুলো তেলের জাহাজ, ছোট ছোট ড্রেজার আছে, নদী খনন হচ্ছে। আমরা জাহাজের একটু উপরে ওঠার চেষ্টা করলাম। আমার সাথে আমার ছেলে মেয়ে দুইজন উঠলো, আর আরেক মেয়ে আর আমার
ওরা নিচেই। যাই হোক, এখন এখান থেকে আমরা এখন নামবো। চলে আসলাম আমরা উপর থেকে। আসলে সময়ের অভাবে ঘোরাফেরা করা হয় না। কোথাও আসলে মনে হয় না যে আর এখান থেকে খুব তাড়াতাড়ি যেতে ইচ্ছা হয় না। তারপরেও আমাদের যেতে হবে, সময়ের স্বল্পতা। খুব অল্প সময়ের এই জার্নি আমাদের। ওরা খুব আনন্দ করছিল খোলামেলা জায়গায়। এখানেও জাহাজের বেশ খানিকটা জায়গা আছে যেখানে হাঁটাহাঁটি করা যায়। এখান থেকে নদীও উপভোগ করা যাচ্ছে। আমরা জাহাজের বিভিন্ন কিছু দেখছিলাম কৌতূহলী মন নিয়ে। নদীতে অতটা পানি এখন নাই। যাই হোক, আমাদের সফর শেষ করে আমরা এখন আমাদের বাড়ির উদ্দেশ্যে চলে আসছি রাস্তায়। আবার কখনো অন্য কোথাও দেখা হবে আপনাদের সাথে কোনো নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে আবার চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।